গুরুত্বপূর্ণ খবর সঙ্গে আমাদের প্রতিনিধিরা। আজ শুরুতেই নজর রাখবো বাম আমলের নিয়োগ জট কাটলো। মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র কলকাতা হাইকোর্টের। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, তাহলে বাম আমলের নিয়োগ জট কাটলো। একেবারে তাই সোনিয়া। এবং যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য 2010 সাল, তখন এই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। শুধু তাই না, বাম আমলে একটা নিয়োগের পরীক্ষাও হয়, কিন্তু সেই পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে এবং মামলা মকদ্দমা হয়, এবং সেই মামলা মকদ্দমা প্রেক্ষিতে নতুন করে পরীক্ষা নিতে হয় বর্তমান সরকারকে, এবং সেই পরীক্ষাও হয় হাইকোর্টের একটি নির্দেশ। সব কিছু মিলিয়ে একটা নিয়োগ প্রক্রিয়া দুটো পরীক্ষা, এবং সেই পরীক্ষার পর জুলাই মাসে 16 তারিখ বিচারপতি পার্থ প্রতিম সেন তিনি নির্দেশ জারি করেছিলেন যে 3 সপ্তাহের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের 2010 সালের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই 293 জনের গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া করা যাবে। কিন্তু সেখানেই শেষ নয়। হাইকোর্টের একক বেঞ্চ যখন রায় দিল, সেই রায়ের সঙ্গে সঙ্গে রাজ্য সরকার মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে দীর্ঘ 15 বছর ধরে যারা প্রতীক্ষিত রয়েছেন চাকরির জন্য, তাদেরকে 2 সপ্তাহের মধ্যে নিয়োগ দেয়। কিন্তু সেখানে শেষ হলো না। ফের যারা অকৃতকার্য হয়েছিলেন, পরীক্ষা সফল হতে পারেননি, তাদের তরফে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যাওয়া হয়, এবং বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিনহা রায় তাদের আজ ডিভিশন বেঞ্চের রায় 78 পাতার রায়ে শেষমেশ 15 বছর পর এই বাম আমলে শুরু হওয়া গ্রুপ ডির যে নিয়োগ প্রক্রিয়া মাদ্রাসা কমিশনের, সেই নিয়োগ প্রক্রিয়া সবুজ সংকেত দেওয়া হয়েছে, এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি। অর্থাৎ 293 জনের নিয়োগ হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেটা বহাল থাকলো, এবং এই নিয়োগ প্রক্রিয়া সবুজ সংকেত পেল। সব মিলিয়ে বাম আমলে শুরু হওয়া 15 বছর পর একটা নিয়োগ প্রক্রিয়া শেষমেশ কলকাতা হাইকোর্টের এই যে আইনের যে বাঁধন, লাল ফিতের যে বাঁধন একটা হয়েছিল, সেখান থেকে সম্পূর্ণভাবে বলা যায় সেটা মুক্ত হলো, এবং এই নিয়োগ প্রক্রিয়া সবুজ সংকেত পেল। কাজেই প্রায় 15 বছর পর, ঠিক পুজোর আগে, এই 293 জন যারা দীর্ঘ সময় প্রতীক্ষা করেছিলেন এই চাকরি পরীক্ষার জন্য, তাদের মুখে হাসি ফুটল। এদিকে হরিদেবপুরে গণধর্ষণ, আর সেই গণধর্ষণের অভিযোগে জালে 1 বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। কিভাবে খোঁজ পাওয়া গেল, কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, হরিদেবপুরে গণধর্ষণের অভিযোগে যে জালে এলো সে কে, কিভাবে গ্রেপ্তার মূল অভিযুক্ত? তোকে চন্দন মালিক যাকে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমান স্টেশন থেকে, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে নির্যাতিতা তরুণীকে সে বাইকে করে জোর করে নিয়ে গিয়েছিলেন দেবাংশুদের ফ্ল্যাটে, এবং সেখানে গণধর্ষণের শিকার হয়েছিল তরুণী, এবং দেবাংশু এবং এই চন্দন মালিকের বিরুদ্ধে কমপ্লেন হয়েছিল শনিবার দিন হরিদেবপুর থানাতে। এবং ঘটনার হয়েছে শুক্রবার রাতে। শনিবার দিন তরুণী ওই বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। তারপরেই গা ঢাকা দিয়েছিলেন চন্দন এবং দেবাংশু, 2 বন্ধু। প্রথমে তারা চলে গিয়েছিলেন বাঘাযতীন স্টেশনে, সেখান থেকে শিয়ালদা স্টেশন হয়ে তারা গুমা এলাকাতে দেবাংশুর এক আত্মীয়ের বাড়িতে। আত্মীয়ের বাড়ির লোকজন ততক্ষণে সংবাদ মাধ্যমে খবর দেখে জানতে পেরেছে এই ঘটনা। তারপর তারা আশ্রয় দেয়নি, সেখান থেকে তারা বাই রোড 2 গাড়ি চেঞ্জ করে বেনারস পৌঁছে গিয়েছিলেন। বেনারস পৌঁছন রবিবার রাতে, এবং তারপর থেকে টাকার টান শুরু হয়, অর্থাৎ পকেটে টান শুরু হয়, নগদ টাকা শেষ হতে থাকে। তারা কলকাতায় তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে, এবং তারা ঠিক নেয় যে বেনারস থেকে তারা কলকাতায় এসে টাকা নিয়ে আবার গা ঢাকা দেবে, এবং সেই মোতাবেক সোমবার রাতে বেনারস থেকে তার ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে। আসার পথে শান্তিনিকেতনে তার বন্ধু দেবাংশু নেমে যায়, এমনটা পুলিশের কাছে দাবি করছেন এই চন্দন, এবং চন্দনকে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমান স্টেশন থেকে। আজকে তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল, এবং যেহেতু দেবাংশু এখনো ধরা পড়েনি, দেবাংশু সন্ধান পেতে চন্দনকে জেরা করার প্রয়োজন হয়েছে। চন্দনকে 19 তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ। তবে মূলত টাকার টান পড়তে তারা বেনারস থেকে কলকাতা ফিরছিলেন, এবং টাকা পেলে তারা আবারও গা ঢাকাইতে এই পরিকল্পনা ছিল, এমনটাই প্রাথমিকভাবে উঠে আসছে। তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং ইতিমধ্যে নির্যাতিতার 164 বা গোপন জবানবন্দি আদালতে করানো হয়েছে। এছাড়া অভিযুক্ত চন্দনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং দেবাংশুর কিন্তু খোঁজ এখনো চলছে। বেশ।